কাশ্মীরের ডাল লেক। নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। 2024-এর পুজোর ছুটিতে অর্থাৎ 22-23 তারিখ নাগাদ অক্টোবরের পৌঁছে গিয়েছিলাম কাশ্মীরের ডাল লেকে। একটি পুরো দিনই প্রায় কাটিয়ে দিলাম এই লেকের ওপরেই কাটিয়ে দিলাম। অর্থাৎ আপনারা এই শহর অর্থাৎ কাশ্মীরের শ্রীনগর শহরের প্রধান উপকেন্দ্র ডাল লেক, যার চারিপাশে পাহাড়ে ঘেরা এবং বিস্তৃত প্রায় 15 থেকে 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকের মধ্যেই কাটিয়ে দিলাম পুরো দিনটি। গরমকালের অর্থাৎ গ্রীষ্মকালের রাজধানী হিসেবে শ্রীনগর পরিচিত। জম্মু কাশ্মীরের রাজধানী হিসেবে শ্রীনগর পরিচিত এবং শ্রীনগরের প্রধান দ্রষ্টব্য স্থানের মধ্যে আপনারা ডাল লেক দেখতে পান। আমরা এই ডাল লেকের বিভিন্ন রকমভাবে উপভোগ করেছি, যেমন ডাল লেকের মধ্যে শিকারাতে চড়ে ডাল লেকের বিভিন্ন জায়গাতে, ডাল লেকের হাউস বোটে এবং এই লেকের মধ্যে দিনের বেলায় এবং রাতের বেলাতেও ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখেছি। সামনেই বিশাল বড় অর্থাৎ সুউচ্চ পর্বত, যে পাহাড়টিকে শঙ্করাচার্যের পাহাড় বলে। এই পাহাড়টি ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পিত করা আছে এবং আপনারা এই পাহাড়ের মাথাতে শঙ্করাচার্যের মন্দিরও পাবেন। এটিও কিন্তু একটি দ্রষ্টব্য স্থান, দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন। শিকারার অদ্ভুত সৌন্দর্য এবং শিকারাতে চড়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। দিনে এবং রাতে কিন্তু এই শিকারাতে চড়বেন, তার বিভিন্ন রকমের দাম হিসেবে আপনারা বার্গেনিং করে নিতেই পারেন। যে যেমনভাবে বার্গেনিং করতে পারবে তাকে তেমনভাবেই চড়াবে। এরা 7টা কিংবা 8টা অথবা 11টা পয়েন্ট ঘোরাবে বলে নিয়ে বেরোয় এবং পাশাপাশি বিভিন্ন স্থানগুলোতেই এরা ওই লেকের মধ্যেই বিভিন্ন নামে পয়েন্টগুলো ঘুরিয়ে দেয়। পার হেড 150 থেকে শুরু করে 2,500-3,000 পর্যন্ত এরা রেট নেয়। আপনারা যে যতক্ষণ জলে থাকবেন সেই হিসেবে রেট পাবেন। এই লেকে যেহেতু আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম, তাই কোনো বরফ দেখতে পাইনি। শুধুই দেখেছি প্রকৃতির সৌন্দর্য, চেয়ে থেকেছি আর উপভোগ করেছি। ভোরবেলা থেকে শুরু করে সারাটা দিন, দিনের বেলায় এই অভূতপূর্ব পাহাড় এবং লেকের মিশ্রণ। চারিদিকে যে পাহাড় আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু হিমালয় পর্বতমালারই একটি অংশ। কথিত আছে এই লেকটি বহু বছর আগে মা দুর্গার নামে পরিচিত ছিল, অর্থাৎ মা দুর্গার নামে সুরেশ্বরী নামে পরিচিত ছিল। তারপরে আস্তে আস্তে এই স্থানে বিভিন্ন উপজাতি থাকতে শুরু করে। পাস্তুন উপজাতির নাম আমরা জানি এবং পরবর্তীকালে আফগান রাজারা এখানে তাদের আধিপত্য বিস্তার করে। দুরানি যে
এম্পায়ার আছে, যেটি আবদালি এম্পায়ার নামে পরিচিত ছিল, সেই এম্পায়ার। তাদের নাম অনুযায়ী এখানকার বিভিন্ন রকমের নামকরণ হয়। যেমন এই জলাধারের পাশেই আপনারা পাবেন মুঘল গার্ডেন, পাবেন যে বটানিক্যাল গার্ডেন, বিভিন্ন নামে তাদের আখ্যা করা হয়েছে। মুঘল সাম্রাজ্যের পরে এই কাশ্মীর উপত্যকাটি কিন্তু পাঞ্জাবি সম্প্রদায়, রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিংয়ের অধিপত্যে, অর্থাৎ পাঞ্জাবিদের অধিপত্যে চলে যায়। এবং এখনও এই ঝিলের ওপরে, আপনারা এই লেকের ওপরে ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টগুলো যখন দেখবেন, তখন এরকম দেখতে পাবেন বাজার, অর্থাৎ যে বিভিন্ন রকমের দোকান, যেখানে বিভিন্ন শীতের বস্ত্র, ওখানকার শাড়ি, ওখানকার কাপড় জামা বিক্রি হচ্ছে। অথবা যদি খুব ভোরে উঠতে পারেন 5টার সময় বা 5:30টার সময়, তাহলে এই লেকের একটি নির্দিষ্ট স্থানে নৌকোর ওপর করে সবজি বাজার দেখতে পাবেন। পর্যটকদের পক্ষে এই সময়টিতে যাওয়া একটু কষ্টকর হলেও চেষ্টা করলে আপনারা যেতে পারবেন। আমরা ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটি উপকণ্ঠই দেখেছি এবং বাজারগুলির মধ্যে দিয়েও ঘুরেছি। 11টি পয়েন্ট আমরা ঘুরতে পেরেছি এবং পাশাপাশি সমস্তই ওই লেকের ওপর দিয়ে বিভিন্ন রকমের নৌকো, অর্থাৎ নৌকোই ওখানে চলে এবং পর্যটকদের ভিড় ওই নৌকোর উপরেই দেখতে পাওয়া গেছে। আপনাদের বিভিন্ন জায়গাতে এরা নৌকো দাঁড় করিয়ে কেনাকাটা করার সুযোগও দেবে। যাই হোক, ফিরে আসি এই ডাল লেকের কথায়। মহারাজা রঞ্জিত সিংয়ের পরে ডোগরা রাজ এবং ডোগরা মহল সম্প্রদায়েরা এরা কিন্তু কাশ্মীরে আধিপত্য বিস্তার করে। ইংরেজরা তেমনভাবে এই শহরটির ওপরে প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু এই ডাল লেকের একটি অনবদ্য একটি উপকথা অনুযায়ী জিনিস আপনাদের বলি। ডোগরা মহারাজরা এই কাশ্মীরি লোকেদের ছাড়া কাউকেই জমি কিনতে অধিকার দেননি, অর্থাৎ জমি কিনবে, সেখানে বাড়ি বানাবে, সেই অধিকার দেননি। কিন্তু ইংরেজরা তাদের বুদ্ধির যোগে ডাল লেকের ওপরে শিকারার ওপরই একটি পুরোপুরি থাকার মতন বাসস্থান, অর্থাৎ যেগুলিকে এখন হাউস বোট বলে, সেরকম তৈরি করতে শুরু করে। অর্থাৎ ডাঙাতে যদি আপনারা থাকতে না পারেন তাহলে জলে থাকুন। আমরাও গিয়ে প্রত্যক্ষ করলাম যে অনেক পর্যটকই হোটেল রুম ভাড়া না করে হাউস বোটেই থাকছে এবং হাউস বোট ভাড়া করেছে, আর হাউস বোট ভাড়া করে সেখানেই পরপর কয়েকদিন থাকছে, সেখান থেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। অন্য সময় যেমন অক্টোবর মাস ছাড়া অন্য সময় যেমন আপনারা এখানে আসলে বরফের সৌন্দর্য দেখতে পারবেন, জুন, জুলাই, আগস্ট মাসে আসলে কিন্তু এখানে এই ঝিলের ওপরে পদ্ম ফুলের বাহার দেখতে পারবেন। যদিও বা এই লেক ইউট্রিফিকেশনের জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গরমকাল ও শীতকালের বিভিন্ন টেম্পারেচারে আর সবাই বোট বানিয়ে এর ওপরে থাকার জন্য নদীর ঝিলের বাস্তুতন্ত্রের অনেকটাই হ্যাম্পার হয়েছে, তাও কিন্তু অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন এই ডাল লেকের ওপরে। শীতকালে এর টেম্পারেচার -11 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামে, যখন এখানকার জল বরফে পরিণত হয়ে যায়। আর যেহেতু
পদ্ম ফুলের বাগান অর্থাৎ পদ্ম ফুলের একটা বড় অংশ এই লেকের ওপরে থাকে জুন, জুলাই, আগস্ট মাসে। তাই কিন্তু এই ডাল লেকের সৌন্দর্য সেই সময়টাতেও খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। আর আপনারা এই যে ঝিলের ওপরে যখনই ঘুরবেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টের কথা বলবে। তো সানসেট ভিউ যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, সেরকম সানরাইজ ভিউও কিন্তু আমরা দেখেছি এবং খুব সুন্দর। এখানে বরফ জমে থাকাকালীনও একরকমের সৌন্দর্য, আর যখন বরফ থাকবে না তখনও একরকমের সৌন্দর্য আপনারা পাবেন। প্রায় 16 কিলোমিটার বিস্তৃত এই লেকের ওপরে আপনারা দিনে রাত্রে যে কোনো সময় বোট ভাড়া করে থাকতে পারবেন। হাউস বোট রেটিং আমাদের এক রাত্রের জন্য 1800 টাকা মতন পড়েছিল। আপনারা বার্গেনিং করেও সেখানে থাকতে পারবেন। এখানকার যে জলের ওপরে বিভিন্ন বোটের প্রতিচ্ছবি, অর্থাৎ বোটের আলোর প্রতিচ্ছবি রাত্রিবেলায়, সেই হিসেবে কিন্তু এই জায়গাগুলোর আলাদা আলাদা নামকরণ করেছে এরা। যেমন লেকের ওপরে যেখানে প্রচুর পরিমাণে হলুদ রঙের আলো পড়েছে, সেখানে কিন্তু এরা নামকরণ করেছে গোল্ডেন লেক। আবার ওখান থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে ওই লেকের ওপরে কিছু অংশের নাম দিয়েছে, যে লেকের নাম হচ্ছে নেহেরু লেক। একটি লেকেরই বিভিন্ন অংশ দেখতে পারবেন আপনারা খুব ভালো করেই। এখানকার প্ল্যান্ট স্পিসিস, অর্থাৎ এই ডাল লেকের ওপরে প্ল্যান্ট স্পিসিস হিসেবে পদ্মের সঙ্গে হাইড্রোক্যারিস, নেভিকুলা, নিমফিয়া এবং ফ্র্যাগমাইটিস, কারা ইত্যাদি ছাড়াও বিভিন্ন রকমের ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদি তো পাবেনই আপনারা। আর পাখিদের মধ্যে আমরা তো বনমুরগি জাতীয় পাখি, জল মুরগি জাতীয় পাখি ইত্যাদিও দেখতে পেয়েছি। ড্যাফনিয়া, মেলিয়া, অ্যানিয়াথাস জাতীয় বড় বড় গাছও এই জলের মাঝখানে যেখানে চর পড়ে রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যখন বোটে করে ঘুরছিলাম তখন কিন্তু এই বোটের থেকে ঘোরার সময় জায়গায় জায়গায় জলের মধ্যে বাগানও দেখতে পেয়েছি। অর্থাৎ তারা মাটি ফেলে সেই জায়গাতে চরের উপরে মাটি ফেলে সবজি বাজার, সবজি বাগান টাইপের তৈরি করেছে এবং বিভিন্ন রকমের সবজি যেমন বাঁধাকপি, মূলো ইত্যাদি চাষ করছে। যে জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গাতে হাউস বোটের আলো পড়ে পুরো ঝিলটি চকমক চকমক করছিল এবং সোনালি রঙের লাগছিল, তাই ওই জায়গাটির নাম তারা রেখেছে গোল্ডেন লেক। লেকের আলোতে সত্যি গোল্ডেন কালারেরই মনে হচ্ছিল। আর এই লেকের মধ্যে যখন ঘুরবেন তখন খুব ভালো করে বুঝতে পারবেন যে লেকের সৌন্দর্য এবং হাউসবোটের সৌন্দর্য আর চারিদিকের অভূতপূর্ব এক নিস্তব্ধ পরিবেশ একটা অপরূপ মনোমুগ্ধতার সৃষ্টি করবে। একটা নির্জন পরিবেশে হাতে হাত রেখে চাঁদের আলো উপভোগ করার এক অপরূপ সৌন্দর্য, এক অনাবিল মুহূর্ত আমরা পেয়েছি সেদিনকে। এখানে আপনারা যদি পুরো রাত্রিটাই কোনো হাউস বোটের উপরে কাটান তাহলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসই দেখতে পারবেন। যেমন
আস্তে আস্তে চারিপাশটা গাড়ির স্তব্ধগুলোতেও নিস্তব্ধ হয়ে যাবে এবং রাত্রিবেলা চারিদিকটাই একটি শুনশান এলাকাতে পরিণত হবে এবং আপনারা থাকবেন জলের ওপরে। জায়গাগুলোর নামই ওই জন্য এরকম টাইপের রেখেছে, যেখানে জায়গাগুলিতে চশমে শাহী এবং গন্ডোলা অফ কাশ্মীর এই যে নামগুলি দিয়েছে সেগুলি কিন্তু ওর থেকে এসছে। আর এই লেকের মধ্যে আপনারা নিগেন লেক, অর্থাৎ লেকের কিছুটা অংশ নিগেন লেক হিসেবে পরিচিত, আর কিছুটা অংশ চশমে শাহী, আর পাশেই বিশাল বড় শঙ্করাচার্যের মন্দির এবং শঙ্করাচার্যের যে পাহাড় দেখতে পারবেন, যেটা চেপারওয়ান রেঞ্জের মধ্যে পড়ে। আদি শঙ্করাচার্য এখানে এসেছিলেন এবং ভিজিট করেছিলেন, সেই জন্য এই জায়গাতে তার মন্দির প্রতিষ্ঠিত হয়। আর শিবের মন্দির প্রধানত রয়েছে। জায়গাটির নাম হরি পার্বত। আর এছাড়াও হজরত বল সেরিনও কিন্তু ওই লেকের এক পাশে রয়েছে। হাউস বোটে বা শিকারায় যদি থাকেন তাহলে রাত্রের যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর সাথে যদি আপনি গান জানেন তাহলে তো আর কোনো কথাই নেই। हमको मिले हैं आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से সাথে যদি গান জানা কে থাকে তাতেও কাজ চলবে। যাই হোক, ভারতবর্ষের সরকার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট কিন্তু এই ডাল লেকের অনেক উন্নতি করেছে এবং এই লেকের বিউটিফিকেশনগুলি কমিয়ে এখানের পুনর্ব্যবস্থা করা এবং পর্যটকদের সুবিধার্থে অনেক রকমেরই সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এখানে বরফের দিনে একরকম, আবার বসন্তকালে একরকম, আবার শরৎকালে আরেক রকমের পরিবেশ পাবেন। আমরা এখানে এসে চশমে শাহী, শঙ্করাচার্যের টেম্পল এবং যেটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে একটি শাহী পরিবেশে, অর্থাৎ একটি রাজকীয় পরিবেশে এদের হাউস বোটগুলি তৈরি। হাউস বোটগুলি যদি রাত্রি যাপন করেন তাহলে দেখতে পাবেন, বা যদি আপনারা সারাদিনও থাকেন দেখতে পাবেন এখানকার ব্যবস্থা, অর্থাৎ হাউস বোটগুলির মধ্যে হোটেলের মতন ছোট ছোট রুম, তার সঙ্গে সমস্ত রকমের সুযোগ সুবিধা, অর্থাৎ ল্যাট্রিন, ইউটেরিন, সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং চারিদিকে পর্দা ঘেরা পরিবেশ। সকালবেলা উঠে জানলা খুলে সূর্যের আলো, লেকের আলো, এই সমস্ত আপনারা পুরোপুরি উপভোগ করতে পারবেন। একটি হোটেলের এর থেকেও ভালো পরিবেশ, অর্থাৎ যদি আপনারা হোটেলে না থেকে হাউস বোটে থাকেন তাতেও একটি সুন্দর পরিবেশ আপনারা পাবেন। এবং এই লেকের চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পর্বত ঘেরা একটি লেক, চারিদিকে হাউস বোট
নিস্তব্ধতা এবং চাঁদের আলো, যদি পূর্ণিমার সময় যেতে পারেন বা শুক্লপক্ষে চাঁদের আলোতে এই লেকের সৌন্দর্য একটি অপূর্ব মহিমা সৃষ্টি করে। আমরা কিন্তু হাউস বোটেও ছিলাম। হাউস বোটের সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা পেয়েছি। হাউস বোটে আপনারা গরম জল থেকে শুরু করে বেড গরম রাখারও ব্যবস্থা পাবেন। হাউস বোটের পাশ থেকে শিকারা সবসময়ই চলছে। আপনারা চাইলে সকালবেলা উঠে হাউস বোটের ধারে অর্থাৎ বারান্দায় বা ব্যালকনির মতন অংশ যদি বসে থাকেন, সেখানে ছোট ছোট নৌকো করে এসে কাওয়া বা ওখানকার চা দিয়ে যাচ্ছে। আপনারা বসে বসে সেখানে উপভোগ করতে পারবেন, প্রাকৃতিক সৌন্দর্য ও চাও খেতে পারবেন। শিকারাগুলির মধ্যে 2 থেকে 5 জন এবং 6 জনের বসার ভালো ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু হাউস বোটগুলিতে এই শিকারা করেই গিয়েছিলাম এবং হাউস বোটের ভেতরে ব্যবস্থা আপনাদের সামনেই রয়েছে। যেমন বলছিলাম, একটি রাজকীয় পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এখানে গরমকালে পাখার ব্যবস্থাও আছে, আবার রাতের বেলায় ঠান্ডাতে বেড গরম রাখার জন্য ইলেকট্রিকের হিটারও ব্যবস্থা করাও আছে। ইলেকট্রিক হিটারের সাহায্যে বেড গরম রাখার ব্যবস্থা করাও রয়েছে। বেডের মধ্যে আমরা যে রুমটি নিয়েছিলাম তাতে একটি ডবল বেড এবং একটি সিঙ্গেল বেড, এছাড়াও চারিপাশে ইলেকট্রিকের লাইট আর দরজা খুলেই পর্দা ঘেরা ব্যালকনি অংশ। সোজা একটি পর্দা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে উপস্থিত হবেন ব্যালকনিতে, যেখান থেকে ডাল লেকের সমান্তরালে চলে যাওয়া রাস্তা এবং সেই রাস্তার উপরে আলো, হোটেল, যানবাহনের আওয়াজ, বাজারের আওয়াজ সবই শুনতে পাবেন। এটি একটি বসার বড় হল রুম টাইপের। দরজাগুলিও কাঠের তৈরি, সুন্দর ডিজাইন করা। আর এই অংশে রয়েছে বসে চা খাওয়ার বা অনেকে বসে গল্প করার সুযোগ সুবিধা। এই ব্যালকনিতে বসে দিনে অথবা রাত্রে আপনারা কিন্তু উপভোগ করতে পারেন এখানকার সৌন্দর্য। রাত্রে অনেকক্ষণই এই অংশে কাটিয়েছি এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যে অংশটি, এই অংশে বসে থেকে খুব ভোরে অর্থাৎ ভোর 5টার সময় বেদ এবং আজানের শব্দ। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে কান পর্যন্ত পৌঁছে আসা এই মধুর শব্দগুলি ভোরবেলায় আপনার চেতনাকে আরও জাগ্রত করে তুলবে। তাহলে যদি কাশ্মীরে বেড়াতে যান তাহলে অবশ্যই ডাল লেক এবং তার রহস্য সম্পর্কে জানুন। থাকুন হাউস বোটে,
এবং উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি। আমরা যে সময় গিয়েছিলাম সে সময়ের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি আপনারাও পেয়ে যাবেন যদি সঠিক সময়েই যান। অন্য সময় গেলে হয়তো সবগুলি উপবেশ আপনারা উপভোগ নাও করতে পারেন। যাই হোক, দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলটি আমার সঙ্গে এবং ঘুরে বেড়ানোর এই সুন্দর ভিডিওগুলি আপনারা উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।